আসসালামু আলাইকুম। আজকে আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট তীব্র হওয়ায় সোমবার রাতে তাকে বিশেষ পর্যবেক্ষণে নেয়ার সিদ্ধান্ত জানান চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ.এম. সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বাড়ছে। হাসপাতালে নেয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বোর্ডের আরেক সদস্য জানান, তাকে অন্তত ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট এইচ.এম. মেহেদী হাসান। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মেহেদী, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? সবশেষ তথ্য বলতে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি, এবং ২৪ ঘন্টার যে পর্যবেক্ষণের কথা বলছেন চিকিৎসকরা, যেহেতু তার ফুসফুসে আক্রান্ত হয়েছে এবং তার হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, সেই সংক্রমণটা যেহেতু ছড়িয়ে পড়েছে, ২৪ ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণ করছেন, এবং এই নিবিড় পর্যবেক্ষণের পরেই তারা আসলে আরও পরীক্ষা নিরীক্ষা করছেন। এর মধ্য দিয়ে পরবর্তীতে আমরা জানতে পারবো যে তার যে সার্বিক পরিস্থিতি। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবং পরবর্তীতে যখন তার অসুস্থতা বৃদ্ধি পায় এবং তারপরেই কিন্তু মূলত তিনি দ্রুত তাকে এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়। তিনি কিন্তু নিয়মিতভাবেই চিকিৎসা নিচ্ছিলেন, তার যে বিভিন্ন রকম রোগ রয়েছে সেগুলোর চিকিৎসা নিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই তিনি যখন তার অসুস্থতা বেড়ে যায় এবং তিনি যখন শ্বাসকষ্টে ভুগছিলেন, তখন তাকে দ্রুততম সময় এভারকেয়ার হাসপাতাল নিয়ে যাওয়া হয়, এবং এখানে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যে, এবং তার যাতে চিকিৎসার সার্বিকভাবে তিনি যেন সব রকমের চিকিৎসা পান সেই দিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে কিন্তু এখানে দোয়া চাওয়া হয়েছে তার পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে, এবং তার যে সুস্থতা কামনা করেছেন। এখন পর্যন্ত যেহেতু নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তাই আসলে পুরোপুরি ২৪ ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত এবং ডাক্তারদের ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আগামী কয়েক ঘন্টা পরেই হয়তো সকালেই হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো আপনাদের। এই ছিল যাচ্ছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ভূমিকম্প সংক্রান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে তেজগাঁওয়ের সরকার প্রধানের দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত শুক্র ও শনিবার ২ দিনে ৪ দফা ভূমিকম্পে দেশে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর প্রধান উপদেষ্টা এই বৈঠকে বসেন। বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা ও উদ্ধার তৎপরতা সহ নানা বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। ওই ভূমিকম্পে ৩ জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ৬ শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে। রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে, এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্প প্রতিরোধ সম্ভব না হলেও এই ধরনের দুর্যোগের পূর্বাভাস পেতে প্রাকৃতিক ও প্রযুক্তিগত ব্যবস্থা চালু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ভূমিকম্পের পূর্বাভাস পেতে গবেষণা প্রকল্প হাতে নেওয়া এখন সময়ের দাবি। এজন্য প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সংস্থান জরুরি বলছেন তারা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বাংলাদেশের ভূগর্ভে 5টি ফল্ট লাইন সক্রিয়, যার 2টি ঢাকার কাছাকাছি আর 3টি বাংলাদেশ, মিয়ানমার ও ভারত সীমান্ত জুড়ে বিস্তৃত। এসব ফল্ট লাইন থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি হতে পারে রিক্টার স্কেলে, যার মাত্রা হতে পারে 7 থেকে 8.5 পর্যন্ত।
সম্ভাব্য এই ধরনের মহাবিপর্যয় রোধ করা না গেলেও ভূমিকম্পের পূর্বাভাস পাওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানান এই গবেষক। অ্যানিমাল বিহেভিয়ার উপরে ভূমিকম্প পূর্বাভাস আইডেন্টিফাই করা যায়, সেটা চায়না করতেছে, সেটা চাইলে আমাদের দেশে করতে পারে। 4টা ওয়েভ থাকে, পি ওয়েভ, এস ওয়েভ, রিলাই ওয়েভ, লাভ ওয়েভ। গতি করে একমাত্র এস ওয়েভটা, তারপরে আসে কয়েক সেকেন্ড পরে আসে। এই পি ওয়েভটা যখন সেন্সরে কালেক্ট করলো তখন সেটা সার্ভারে দিয়ে দিল, গুগল সার্ভারে, তখন এটা প্রত্যেকের মোবাইলে চলে গেল। সেই প্রিপারেশন নিয়ে কেউ টেবিলের নিচে চলে যাচ্ছে, কেউ হয়তো বাসার নিচে চলে যাচ্ছে। গবেষকদের মতে ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া গেলে সেটা যে মাত্রারই হোক, প্রাণহানি কমে যাবে অনেকাংশে। তবে এই ধরনের প্রকল্প বেশ ব্যয়বহুল। বিশাল একটা কর্মযজ্ঞ, এখন অর্থের দরকার। তো সেটা আমি কি অ্যানিম্যাল বিহেভিয়ারে যাব না আমি ওইটাতে যাব? সেই জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়গুলো এই দুটো এক্সাম্পল নিয়ে তারা অনতিবিলম্বে গবেষণা শুরু করতে পারে। ভূমিকম্পের পূর্বাভাস প্রকল্প গ্রহণের পাশাপাশি অবিলম্বে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ঝুঁকি নিরূপণেরও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। আগামী 5 বছরের মধ্যে দেশের 90% মানুষ চরম জলবায়ু ঝুঁকিতে পড়বে। ফলে উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যাসহ উপকূল বেষ্টিত এলাকায় লবণাক্ততা বাড়বে। সোমবার রাজধানীর একটি হোটেল প্রতিবেদন উপস্থাপনে এমন তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। 2030 সালের মধ্যে বাংলাদেশ ভয়াবহ জলবায়ু ঝুঁকির মুখে পড়তে পারে এবং এর ফলে দেশটির লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এমন ভয়াবহ তথ্য তুলে ধরে বিশ্বব্যাংক বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঝুঁকি থেকে সহনশীলতা, দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজন সহায়তা বিষয়ে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে 2030 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় ঘন বসতিপূর্ণ দেশগুলো ঝুঁকিতে পড়বে। বিশেষ করে এর প্রভাব মোকাবিলা করতে হবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে। Governments in South Asia can encourage adaptation best by helping households and firms help themselves, by helping them adapt. And what does that mean in terms of policy? We emphasize a two-pronged approach, right? Governments could do both investing in climate resilient specific measures and policies that are very specifically about building climate resilience. And second, they can combine this with measures that are aimed at broader development, but they also have resilience co-benefits. প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শক্তি, অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। জলবায়ু অভিযোজন মোকাবিলায় বাংলাদেশের অনেক পলিসি রয়েছে, তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং। We have a huge need for climate adaptation and mitigation. In total, I think we, according to our NAP and NDC, we have almost $12 billion per year. And Bangladesh government is putting almost 3.5 billion from its own budget. So there is a gap. So how to fill up that gap? তবে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্টা করছে বাংলাদেশ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আওয়ারকর বচওয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ সমর্থন চান। এ সময় অধ্যাপক মোহাম্মদ ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসব মুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন, কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। মহাসচিব আরও নিশ্চিত করেন, আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে।
গত 6 দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে প্রায় 22,000 প্রবাসী বাংলাদেশি ভোট প্রদানের জন্য নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে পোস্টাল ভোট কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেমের সাথে যুক্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন কার্যক্রম প্রধান নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরেন। কর্মকর্তারা বলেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন তারা। সাইবার অ্যাটাকের ঝুঁকি থাকলেও কমিশন এই বিষয়ে সতর্ক রয়েছে বলে জানান তারা। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে নিবন্ধন কার্যক্রম চলছে। আর বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 68টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন কার্যক্রম চলমান। রাজনৈতিক দলগুলোর আয়ের বড় অংশই আসে অবৈধ উৎস থেকে, আর ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিলেও ইনকাম ট্যাক্সের ভয়ে সেগুলো আয় হিসেবে দেখায় না দলগুলো। এমন চিত্র উঠে এসেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের গবেষণায়। রিপোর্ট পর্যালোচনা শেষে টিআইবির মহাপরিচালক অভিযোগ করেন, দেশের রাজনীতি এখন ব্যবসা, যেখানে আমলাতান্ত্রিক সিন্ডিকেট জড়িত। আর রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনার দাবি সুজন সম্পাদকের। জুবায়ের প্রধানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গত 4 নভেম্বর সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 2025 জারি করে নির্বাচন কমিশন। এতে রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের কাঠামোসহ নির্বাচনী ব্যয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আরপিওর 44 অনুচ্ছেদ অনুযায়ী প্রতি ভোটারের পেছনে প্রার্থীর সর্বোচ্চ খরচ নির্ধারণ করা হয়েছে 10 টাকা। আর মনোনয়নপত্র জমার সময় জামানত 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। এসব বিধিনিষেধে নাগরিক সমাজ খুশি হলেও তা পালনে অনীহা বেশিরভাগ রাজনৈতিক দলের। রাজধানীর এলিফ্যান্ট রোডে আয়োজিত গোলটেবিল আলোচনায় এমন অভিযোগ বক্তাদের। সেখানে আয় ব্যয়ের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি ও জামায়াতে ইসলামী। আমাদের প্রথম নীতি হচ্ছে যে রসিদ ছাড়া কোনো আয় নেই এবং ভাউচার ছাড়া কোনো ব্যয় নেই। আমাদের গঠনতন্ত্রের আয়ের উৎসটা খুব ক্লিয়ারলি বলা আছে এবং এর বাইরে আমাদের কোনো আয় নেই। আমাদের ম্যান পাওয়ার বলে আমাদের সদস্য আরোকন যেটা বলি, এবং আমাদের কর্মী সদস্যদের জন্য তাদের আয়ের 5% দিতে তারা বাধ্য। পার্টি কোথা থেকে ফান্ড আনবে, এটা পার্টির প্রবলেম। পার্টি উইল ডিসাইড একটা যে সে ফান্ড কোথা থেকে আনবে। কারণ আপনি ধরেন আমার একটা প্রোগ্রাম করতে আমার 10 লাখ টাকা খরচ হবে, এই 10 লাখ টাকা তো আমার কাছে নাই 10 লাখ টাকা খরচ করার। তো পার্টি শুড প্রোভাইড দ্যাট ফান্ড, এন্ড পার্টি ফান্ডে অনেকভাবে টাকা আসে। জনগণ, ব্যবসায়ীরা ডোনেট করে, অন্যরা ডোনেট করে, টাকা আসে। হলফনামা যাচাই বাছাই গুরুত্ব বাড়বে জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ও রাজনৈতিক অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। মনোনয়ন বর্জ্য হলো আমাদের যে অনিষ্টের একটা বড় কারণ, এবং এর মাধ্যমে কিন্তু রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে। আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, দুর্বৃত্তদের দূরে রাখতে হবে। আর টিআইবির মহাপরিচালক বলেন, ব্যবসা, রাজনীতি ও আমলাতন্ত্র এই 3 খাতের সংস্কার ছাড়া সুফল মিলবে না। নির্বাচনী অর্থায়ন শুধুমাত্র কিন্তু প্রচারণার অর্থায়ন। নির্বাচন কমিশন যে বা আরপিও যে সীমাটা নির্ধারণ করে দিয়েছে, এটা শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য। নির্বাচনের প্রচারণাটা শুধু নির্বাচনী ব্যয় না, এর বাইরে অনেক ব্যয়। আমরা চেয়েছিলাম এই 3টা ক্ষেত্রে প্রাধান্য দিয়ে সংস্কার করার জন্য: রাজনীতি, আমলাতন্ত্র, ব্যবসা। আমলাতন্ত্রের তথাকথিত সংস্কার কমিশন হয়েছে। এছাড়া নারী প্রার্থীদের নির্বাচনী ব্যয় রাষ্ট্রকে বহন করার দাবি জানান টিআইবির মহাপরিচালক। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গত 16 বছর গণমাধ্যমের নির্লজ্জ ভূমিকা ছিল বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের দলীয় অবস্থান নেওয়া পরিহার করতে হবে। ক্ষমতায় গেলে বিএনপির সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে বলেও অঙ্গীকার করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। রাষ্ট্র ও সরকার ব্যবস্থার সংস্কারে সরকারের নানামুখী তৎপরতার মধ্যেও আলোর মুখ দেখেনি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন। কমিশনের সুপারিশ বাস্তবায়নেও নেই কার্যকর কোনো উদ্যোগ।
এমন বাস্তবতায় ইউকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ও বিবিসি মিডিয়া অ্যাকশনের সহায়তায় রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কনসালটেশন অন মিডিয়া রিফর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। সভা থেকে রাজনৈতিক নেতাদের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার চান সাংবাদিক নেতারা। যারা বিট করে সেই রিপোর্টারদেরকে আপনারা নিজেদের কর্মী বানিয়ে ফেলেন এবং আপনারা বলেন যে অমুক হাউসে অমুক অমুক আমাদের লোক। এই আমাদের লোক বলাটা আপনারা বন্ধ করবেন। যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন বা দেশ পরিচালনা করবেন তাদের সেই অঙ্গীকারটা কতটুকু আছে, সেই অঙ্গীকার তারা আদৌ পালন করবেন কিনা, সেই জায়গাগুলোকে তারা যদি নিশ্চয়তা দেন, নিঃসন্দেহে বাংলাদেশের একটা সুস্থ সবল গণমাধ্যম, সুস্থ গণতন্ত্র জন্ম দেবে। গণমাধ্যম কর্মীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আপনারা বিগত 15 বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয়, পালাতে হয়, এরকম করে আমাদের তুলে ধরবেন না। পারফরমেন্সের দর্শকপ্রিয়তার বিবেচনায় অথবা হতে পারে সবার জন্য সমানতার দৃষ্টিতে একটা বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। গণমাধ্যম যদি কাজ না করে তাহলে তো আসলে আর কিছুই থাকে না। আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে দেখেছি যে পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ভরে ফেলা যায়। একটা বডি থাকা দরকার। সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন। বিগত সময়ে গণমাধ্যমের নিন্দনীয় ভূমিকা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, কোনো দলের পক্ষে অবস্থান নিলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট হয়। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাইভ সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম কর্মীদের ওপর নিপীড়ন চালানো হবে না বলে অঙ্গীকার করেন দলের মহাসচিব। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কেরানীগঞ্জে বাড়িতে গ্যাসের সরবরাহ না থাকায় জিঞ্জিরা গ্যাস অফিসের সামনে বিক্ষোভ ও মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার সুভাদ্রা ইউনিয়নের কালীগঞ্জ দরগাবাড়ি এলাকাসহ এই ইউনিয়নের 4টি ওয়ার্ডে প্রায় 103টি বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস না পাওয়ায় এলাকাবাসী স্থানীয় জিঞ্জিরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের বরাবর লিখিত স্মারকলিপি দিয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে নিয়মিত গ্যাস না পেলেও গ্যাসের বিল দিয়ে আসছে। তারা অভিযোগ করেছে বাসা বাড়িগুলোতে গ্যাস সরবরাহ না থাকায় বাড়ির ভাড়াটিয়ারাও চলে যাচ্ছে। গ্যাস সরবরাহ নিয়মিত না থাকায় রান্নাসহ সংসারের যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এই এলাকায়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আরও বলেন, ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। তা করা গেলে ফিডের দাম কমে আসবে। বলেন, 26 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কক্ষে হবে মূল আনুষ্ঠানিকতা। কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 5 ক্যাটাগরিতে 15 জনকে সম্মাননা দেয়া হবে। প্রবাসের খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন প্রক্রিয়া জোরদার করতে আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে যুবদল মালয়েশিয়া শাখা। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, রাজধানী কুয়ালালামপুরে স্থানীয় একটি রেস্টুরেন্ট মালয়েশিয়া যুবদলের উদ্যোগে চলে এই নিবন্ধন কার্যক্রম। এ সময় প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল অ্যাপস এর মাধ্যমে ব্যালটের জন্য আবেদন করার নিয়মকানুন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বক্তব্য দেন মালয়েশিয়া যুবদলের সভাপতি প্রার্থী ও বিএনপির সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন। উপস্থিত ছিলেন যুবদলের নূরে সিদ্দিকী সুমন, বাদল কারার, শাহিন আলম, মোহাম্মদ রিপন, বাবু সরকার, মিরাজ মাঝি, জহিরুল ইসলাম টিটু, ইমন সাইদ, জেসমিন, ইসাহাক মিয়া, সালাউদ্দিন হানিফ, হাসান সহ অনেকে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সৌদি আরব তাবুক বিএনপি ও সহযোগী সংগঠন এবং শাখা কমিটি। সৌদি আরবের তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুক তরিক মদিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক বিএনপির সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ। প্রধান অতিথি ছিলেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি। বিশেষ বক্তা ছিলেন তাবুক যুব দলের সভাপতি AKM আনোয়ার। তাবুক প্রাদেশিক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তাবুক বিএনপির সহসভাপতি জাবেদ মৃধা, শফিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক MA রহিম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি SM সাইফুল ইসলাম সহ অন্যরা। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। সৌদি আরবের আল কাসিম বুরাইদা এলাকায় ফিতা ও কেক কেটে আল তামাম বিজনেস সলিউশনের দ্বিতীয় অফিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, এ সময় সম্মানিত অতিথি ও বিপুল সংখ্যক ক্লায়েন্ট উপস্থিত ছিলেন। সঠিক দিক নির্দেশনা দিয়ে প্রবাসী বাংলাদেশিদের ইনভেস্টর লাইসেন্স করে দেওয়ার জন্য আল তামাম বিজনেস সলিউশন প্রতিষ্ঠা করেন আব্দুর রহমান। এখন পর্যন্ত বহু প্রবাসী বাংলাদেশিকে বিনিয়োগের লাইসেন্স করে দিয়েছেন তিনি। যাত্রা শুরু করেছে নতুন নতুন প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে কয়েক হাজার বাংলাদেশি। ফলে দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। ফিতা কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবের আল খোবার আজিজিয়ায় খালিদ ইশারায় যাত্রা শুরু করল বাংলাদেশি মনির কারওয়াশ। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন সৌদি নাগরিক আব্দুল জলিল তোরাইকি। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন লিটু মিয়া, রনি ও ইউসুফ সহ অনেকে। পরে শত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে নৈশভোজ আয়োজন করা হয়। নির্বাচনী কোনো প্রচারে জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ না করার জন্য সব ফেডারেশনকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। চিঠিতে ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতার রক্ষার স্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়। আগে জাতীয় দলের ক্রিকেটার ও ফুটবলারদের নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেছে। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে কঠোরভাবে সুস্পষ্ট বার্তা দিয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবে রাজনৈতিক দল বা কোনো প্রার্থী নির্বাচনী প্রচারে ব্যবহার করতে দেয়া হবে না। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে NSC। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।